ওনার সাথে দুর্ব্যবহার করা এটা আসলে কোনোভাবেই কাম্য না। ছোট উদ্যোক্তাদের সাথেও, এবং 3 ঘন্টা টাইম নিছে না, 15 মিনিট টাইম দেন 1 ঘন্টা পাইছে, তার মানে 1 ঘন্টা 15 মিনিট উনি পাইছে 3 ঘন্টার বদলে, বাট পেমেন্টটা কিন্তু 3 ঘন্টা নেওয়া হয়েছে। আর শুধু আপু না, ওরা তো অবশ্যই সম্মানিত। প্রত্যেকটা মানুষের সাথে আসলে ভালো ব্যবহার করা দরকার। একজন ব্র্যান্ড প্রমোটার যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এখন রাজ করতেছে, ভিউজ বেশি, আসলে এগুলার রাষ্ট্রীয়ভাবে আসলে এগুলা দেখা উচিত, যেহেতু এটা এখন রাষ্ট্রীয় মামলায় আমার মনে হয় চলে যাওয়া উচিত, যেহেতু প্রতারণার ব্যাপার চলে আসছে। এবং আমি এভিয়েশনে এটা দেখছি আপু, আমি জানি না কতটুকু সত্য, এটা নাকি আর্মিদের আন্ডারে, সো এটা নিয়ে আসলে যাচাই করা উচিত। আর্মির বাংলাদেশ সেনাবাহিনীর তো তাহলে আমাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে যে আসলে কেন এগুলো হচ্ছে, আসলে এটাও তো অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর আমি নিজে হচ্ছে ভিকটিম। এটা তো আপুর এটা শুনে আমি একদমই অবাক হই নাই, কারণ এটা স্টার্টিংটাই আমাকে দিয়ে হয়েছিল। থ্রেড দিয়ে আমি লাইভ করছিলাম, কি বলে এটাকে, নর্মাল লাইভ করছিলাম, যে আসলে আন্দোলনের সময় যে টাইমটা লং মার্চ, সকালবেলা আমার মনে হয় স্টোরিতে কোনো লাভ হয় কোনো উদ্যোক্তার। আমি একজন ছোট উদ্যোক্তা ছিলাম কেকের, তো ওনাকে আমি দিছিলাম, উনি ছবি আপলোড করছে। আমার খুব একটা লাভ হয় না, এটাতে ইটসওকে, কোনো সমস্যা নাই। বাট আমি নোটিস করা শুরু করে যখন আমি জিত করে আর কি ইনফ্লুয়েন্সার হয়ে যায় আর কি, তো উনি দেখতাম লং মার্চে প্রমোশন করতেছেন স্টোরির, এবং খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি খাটাইছেন, যেটা হচ্ছে এখন আমরা ছোট উদ্যোক্তাদেরকে হেল্প করব। আমার মনে হয় না কোনো ছোট উদ্যোক্তা সারা রাত ওনার মতো মানুষের কাছে কান্না করতে পারে, আদৌ নর্মাল মানুষই কথা বলতে পারে না। তো ওই টাইমটা থেকে আমি খুব গঠনমূলক একটা লাইভ করছিলাম, বাট এরপর থেকে আমার কাছে থ্রেড আসে, ইভেন এমপি থ্রেডও আসে। আপু এখন তো এমপি নাই বাংলাদেশে, উনি মনে এখন রাজনীতি সম্পর্কে একটু কম ধারণা নিয়ে আছেন। তো অনেক ধরনের হ্যারাসমেন্ট করা হয়েছে, প্রত্যেকটা প্রুফ আমার কাছে আছে। শুধুমাত্র এই ক্যামেরাগুলো আমার সামনে ছিল না, কোনো মিডিয়া আমার সামনে ছিল না, এবং ফেসবুকে কেউই দেখে নাই। আমি দেখি যে উনি ড্রেস পরে, ছোট ড্রেস, ওটা নিয়ে নিউজ হয়, বাট উনি আমাদের সাথে প্রতারণা করতেছে, এটা নিয়ে কোনো নিউজ হচ্ছে না। আসলে খুবই লজ্জাজনক যে বাংলাদেশের মিডিয়ার কাছে আমরা সাধারণ মানুষরা আসলে কোনো ভ্যালু পাই না। আমি সাধারণই, কারণ নতুন স্টার্ট করছে আসলে আমি ব্লগিং করা, বাট একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ উদ্যোক্তা হিসেবে আসলে কথা বলছি, কারণ অনেক উদ্যোক্তা আমার কাছে কমপ্লেইন করছে। একটা আনপ্রফেশনাল মানুষকে আসলে প্রফেশনাল বানানো যায়, কিন্তু যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, আমি ওপেন আসলে সব ক্যামেরার সামনে বলতেছি, যারা আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে তারা কখনোই ভালো মানুষের তালিকায় পড়ে না। আর এই ধরনের মানুষ আসলে আমাদের সমাজে এই সোশ্যাল মিডিয়াতে আসলে রাজ করতে পারে না, কারণ আমরা কোন একটা কথা বলে আমাদের পেজ নষ্ট করে দেওয়া হচ্ছে, আমাদেরকে ফেক কমেন্ট করা হচ্ছে। এবং আমার মনে হয় যে এতগুলা ক্যামেরা মিডিয়াতে আসা উচিত, প্রশাসনের দেখতে হবে যে উনি প্রত্যেকটা ভিউজ যে দেখায় যে 30-40 হাজার টাকা নিচ্ছে, এটা আদৌ রিয়েল নাকি, ওনার যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে এগুলো আদৌ রিয়েল নাকি, এগুলো আসলে আমাদের রাষ্ট্রীয় ভাবে পড়ে, কারণ এটা তো আসলে রাষ্ট্রীয় মামলায় চলে যায়। আমি নিজেও হচ্ছে একজন লয়ার স্টুডেন্ট, উনি আমার সাথে যখন এই ধরনের ব্যাপার স্যাপার ঘটে, আমি তো খুব অ্যাগ্রেসিভ হয়ে যাই, কেঁচো ঘুরতে সাপ বের হয়ে গেছে, আমি তো আসলে জানতাম না ব্যাপারগুলো হবে। তো পিয়া জান্নাতুল আপুকে আসলে নিয়ে আসছেন, উনি তো একজন অ্যাডভোকেট, আমি তো আসলে ল নিয়ে পড়ে আমি জানি উনি ব্যারিস্টার না। তো আমার মনে হয় না এগুলা দিয়ে আসলে আর কত দূর, এবং প্রত্যেকটা মানুষ তখন পিছায় গেছে, অনেক মানুষের আসলে পেজ নষ্ট করা হয়েছে, আমার পেজ নষ্ট করা হয়েছে, আমি প্রতিবাদ করতে চাই, এবং আমার পেজে মানুষের পেজ নষ্ট করে দিচ্ছে, আমার পেজে কমেন্ট, আমার এত ব্যাড কমেন্ট আসছে, আমি কখনো পেজে কমেন্ট অফ করি নাই, বাট আমার প্যারেন্টস থেকে শুরু করে আমার বাবা মা সবকিছু, এবং এমন ভাবে ম্যানিপুলেট করে কমেন্ট গুলা করে, আপনি কমেন্ট দেখলে বুঝবেন আমারই দোষ। ইভেন আমি ওপেনই বলতেছি, আমি এত অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম, সে চাইলে আমার এগেইনস্টে অ্যাকশন নিতে পারতো, যদি না সে সত্যি হইতো। আমি প্রত্যেকটা প্রুফ সহ দেখাইছি, বাট মিডিয়ার আপনাদের কোনো ক্যামেরা তখন ছিল না, কোনো মাইক তখন ছিল না, আমি একা একা কথা বলছি, একা একা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, এবং ডিজিআইএফ দিয়েও আমাকে কল দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে। আসলে খুবই লজ্জাজনক বাংলাদেশের এই জায়গায় বসে আসলে বলতে হইতেছে। আমি প্রত্যেকটা মানুষকে মেনশন করছি, বাট আসলে রেজাল্ট পাই নাই। আমি 6 দিন বন্ধ করেছিলাম আপু, আমার লাইফ রিস্ক আসছে, আমার আম্মু, আমার বোন থেকে শুরু করে সবাই, বাট কোনো ক্যামেরা আমি পাই নাই। কি স্যাড, আমি নক দিয়ে আসলে কোনো ইন্টারভিউ কি কোনো কিছুতেই পাই নাই,
বরঞ্চ উনি রেগুলার দেখলাম যে ইন্টারভিউতে গিয়ে 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 আমাদের কথাগুলোকে মিথ্যাভাবে ভাঙায় দেন আগাচ্ছে। আমার কাছে নাম্বার আছে, আমি নাম্বার দিছি ভিউয়ার্সদেরকে, বের করেন এটা কার নাম্বার, এন্ড বের হয়েছে এটা বারিশা হকের নাম। এবং উনি তখন হচ্ছে উল্টা আইনের ভয় দেখাইছে। আমি জানি না বাংলাদেশে আসলে এমন, আমি তো লয়ার স্টুডেন্ট, আপনারা কেউ এখানে আছেন আইন নিয়ে কতটুকু জ্ঞান আছে যে একজন এনলিস্টেড আর্টিস্টের মানহানির টাকা নাকি বেশি হয়? এটা আপনারা কেউ জানেন যে আমার মানহানি করলে আমার টাকা কম হবে, আপু তুমি বড় ইনফ্লুয়েন্সার তোমার বেশি হবে? সেক্সুয়াল হ্যারাসমেন্ট আমার কাছে সব প্রুফ আছে, ইভেন ওনার হাজবেন্ড ফোন দিয়ে দিয়ে আচ্ছা আমি একটু এখন আমরা স্পেসিফিক আপনারা যদি কিছু জানতে চান আপনি বলছেন এটা আমরা যে যে কথাগুলো বলছি, কমপ্লেন গুলো করছিলাম ওই টাইমটাতে সব লাইভ আছে, উনি সেম কথাগুলো টিভিতে অবশ্যই সেটা কি আপনার কপিরাইট করা ছিল কিনা আপনার কনসেপ্ট? অবশ্যই, কারণ বাংলাদেশে বা পৃথিবীতে ভালো ভালো জিনিস আসছে, সেখানে কিছু না কিছু কনসেপ্ট চুরি হয়েছে। তো সেইটার জন্য কিন্তু কেউ এরকম একটা সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে কোনো কথা বলেন। আপনি যেহেতু বলেছেন তার নিঃসন্দেহে আপনার কিছু রাইট আপ আছে বা তার আপনার কনসেপ্টের একটা কপিরাইট আছে বাংলাদেশ লতে। আপনি বলেছেন যে আইন ও অপরাধ, তো সে আইনটা কোন আইন এবং আপনার সেই আইনের বিপরীতে আপনার কি কোনো ইয়া ছিল কিনা, কপিরাইট করা ছিল কিনা, যেরকম বা এটা যে আপনার যে কনসেপ্ট যে আপনার, সেটার কোনো প্রুফ আপনার কাছে আছে কিনা একই সঙ্গে? আচ্ছা প্রথমত হচ্ছে আপু হচ্ছে যে কনসেপ্টটা হচ্ছে তাদের থেকে হেলিকপ্টার রেন্টে নিয়েছে, তাদের সাথে হচ্ছে কনসেপ্টটা শেয়ার করেছে। অবশ্যই তো আপনি একটা জিনিসের কপিরাইট তখন নিবেন যখন আপনি একটা ভিডিওর কপিরাইট কখন নিবেন, যখন আপনি ভিডিওটা বানাবেন, রাইট? আপনি বানানোর আগে তো কপিরাইট নিতে পারবেন। অবশ্যই বানানোর আগে কপিরাইট অফিস থেকে তার প্রতিলিপি করতে হবে। এমন কোনো কথা কি আদৌ ছিল যে আপুর সেটা নরমালি শুনেন ভাইয়া, অবশ্যই কনসেপ্ট কপিরাইট করা হবে। আমি একটু বলি, নরমালি যেটা হয় যে কেউ যখন তার কোনো ডিজাইনের হোক যে কোনো কিছু যখন কপিরাইট নেয়, তখন নরমালি মানুষ দেখেন উনি কিন্তু এটা নিয়ে উনি কি ক্যাচাল করার জন্য ওখানে গেছে তা তো না নিশ্চয়ই, কারণ উনি একটা জিনিস উনি বিদেশে এটাকে সেল করবে এই উদ্দেশ্যে উনি একটা হেলিকপ্টার ভাড়া নিয়ে এতগুলা মডেল ভাড়া করে নিয়ে ওখানে উনি শুট করতে গেছে। আপনি জাস্ট সাধারণ সেন্সিটিভ করেন, উনি নিশ্চয়ই এখানে বারিশা হোক না কোন হোক না তুম হোক তার সাথে ঝামেলা করতে চায় না, রাইট? সো সেখানে কপিরাইটের বিষয়টা ধরেন কেউ যদি কারো কোনো জিনিসের কপিরাইটের ওন করে যে এটা আমার, তখন নর্মালি এটা সবাই করে যে সে তার জিনিসটাকে কমপ্লিট করার পরে বা রেডি করার পরে তারপরে সে কপিরাইটটা নেয়। সো এখন ওনার এটার কনসেপ্টের কপিরাইট হয়তো উনি নেয় নাই, বিকজ ওনার তো এখানে ক্যাচাল করার কোনো উদ্দেশ্য ছিল না। উনি তো জানতো না যে এই হেলিকপ্টার যার থেকে ভাড়া নিছে তারই ডিরেক্টর তার ওয়াইফ নিয়ে ওখানে এসে দাঁড়ায় থাকবে, আবার এই কোম্পানির ডিরেক্টর এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওখানে দাঁড়ায় থাকবে। এটা একটা নর্মাল সেন্স ভাই। আপনিও যদি এখন একটা জায়গায় শুট করতে যান, আপনি তো আগে থেকে জানবেন না যে ওখানে কে ওয়েট করবে। আচ্ছা এমন কোন না এটা হোয়াটসঅ্যাপে তো উনি তো ওদের সাথে হোয়াটসঅ্যাপে অনেক কনভারসেশন আছে, ওনার যত কনভারসেশন আছে, ওনার পেমেন্ট, ওনার শেয়ারিং, এভরিথিং সবকিছু ওনার কাছে কনভারসেশন আছে। অবশ্যই অনেকবার কথা হচ্ছে না, জি জি আছে। আর 3 ঘন্টার মধ্যে উনি সময় নেবে এটা নিয়ে কোনো টিপস ছিল? না আমি একটু বলি, এত পেঁচানোর দরকার নাই। আমি একটা দেখেন ভাই, বাংলাদেশের মিডিয়া ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সার যেটা বলেন, এগুলো আমাদের হাতের উপর দিয়ে গেছে। সো আই নো এভরিথিং। সো এত পেঁচানোর দরকার নেই, বিষয়টা অনেক ক্লিয়ার। এখানে হচ্ছে দুইটা বিষয়, বারিশা হক এবং যে যে ছিল ওইদিন দায়িত্বে বা ওনার বা ডিরেক্টর, ওয়ান অফ দ্য ডিরেক্টর, হোয়াট এভার ইট ইজ, মিস্টার রিপন,
তাদেরকে হচ্ছে ক্ষমা চাইতে হবে আপুর কাছে, কারণ তারা খারাপ ব্যবহার করছে। এই খারাপ ব্যবহারটা করতে পারতো না। আজকে যদি উনি দেখে, উনি একজন ভদ্র মহিলা দেখে ওনাকে কি তুমি লোকজন নিয়ে জোর করে সরাই দিয়ে তুমি একটা শুট করে ফেলতে পারছো, বাট এই জিনিসটা যদি ওখানে যদি আমি থাকতাম, এক্স্যাক্টলি তুমি এটা আমার সাথে করতে পারতা না। হেলিকপ্টার সহ তোমাকে ঢিল দিয়ে ফালাই দিত। তার মানে আপনার বিষয়টা হচ্ছে না না, আইনি সহায়তা কেন নেননি? আমি অবশ্যই মামলা করবেন কি নেই? তাৎক্ষণিক এটার আইনের সহায়তা নেওয়া যায় না তো, একটা প্রমোশনে রেডি হয়ে গেছে। দেখেন তখন তো হয় না। ওনার কাছে টাইমটা বাধা। দেখেন ওনার ওখানে মডেল দেখে উনি পে করে নিয়ে গেছে। দেখেন কোয়েশ্চেন অনেক করা যায়, পেঁচানো যায় অনেক কিছু, বাট যেটা স্ট্রেট কাট আমাকে একটু বলতে দেন। স্ট্রেট কাট অ্যান্সার হচ্ছে উনি এখানে পেমেন্ট, ওনার টাকা খরচ হইতেছে, পার মিনিটের জন্য উনি হেলিকপ্টারকে পে করতেছে, পার মিনিটের জন্য উনি মডেলকে পে করতেছে, পার মিনিটের জন্য উনি মেকআপ আর্টিস্টকে পে করতেছে। সো ওনার ফার্স্ট অ্যাটেনশন বা ফার্স্ট যেটা হলো যে আমি কিভাবে এখান থেকে আমার শুটটা কমপ্লিট করবো, কারণ আমার সানলাইট চলে যেতেছে, আমি পরের দিনকে আবার হেলিকপ্টার বাইর করে নিয়ে আসবো। আচ্ছা আপু, এখানে একটা বিষয় আছে, যেহেতু সাপ্লাইতে কথা বলছেন, রোজা আপু আসলে ওরা দুপুর 4টায় হয়। হ্যাঁ। সেই জায়গায় সে আসছে উনি আসছে 1:40-এ। এখানে অভিযোগ আছে 2:45 বললে হবে না তো, আমার কাছে সবকিছু আছে ভাইয়া। উনি আমি 1:40-এ গিয়েছি। 1:40-এ এয়ারপোর্টে ঢোকা হয়েছে এখানটায়। এখানে অভিযোগ আছে এই অভিযোগ তো হবেই। শুট করার কি কোনো ডিলিংস ছিল না? আমি বলি, এখন মামলা করবেন কিনা? মামলার কথাই আসতেছে না এখানে তো। ফার্স্ট আগে আমরা অভিযোগ না, আমি একটু ভাই আমার একটু বলতে দেন ভাই, আমার একটু বলতে দেন, আমি খুব স্পষ্ট বলতে পারি। আমার সাথে এত কথা পেঁচানো লাগে না, আমি খুব স্পষ্ট ক্লিয়ার কাট আনসার। যদি ওনারা প্রকাশ্যে মানে ক্ষমা না চায় এবং ওনার যে ক্ষতিটা হয়েছে সেটা যদি ওনারা না দেয়, অবশ্যই তিনি আইনগত ব্যবস্থায় যাবেন। সেটা অবশ্যই আপনার মানে হেলিকপ্টারের যে ডিরেক্টর বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, হেলিকপ্টারের যে যারা ছিল এটার সাথে জড়িত সবার বিরুদ্ধে হচ্ছে যে অবশ্যই আপনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, কারণ আইনটা আমি সবার একটা প্রশ্ন করি, যে বলে যে ওনাকে রেখে দেওয়া হয়েছে বা ওনার আগে তারা ওই ভাড়া শুট করতেছিল, তার ওই অবস্থাতে আচ্ছা আমি একটু বলি, এখানে একটা জিনিস, ওনার কাছে একটা ভিডিও আছে, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। হেলিকপ্টার দিয়ে উনি ফার্স্টে কোথায় গেছে? ঢাকা এয়ারপোর্টে, রাইট? ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে করে উনি চড়ে ওই রিসোর্টে গেছে, ওই হেলিকপ্টারে করে কিন্তু উনি রিসোর্টে গেছে। তাহলে একটা কমন সেন্সের বিষয় দেখেন, আপনি যেই মানুষটা হেলিকপ্টার নিয়ে ওখানে যা ল্যান্ড করলো, তাহলে কি তার শুট হবে না ওখানে? নাহলে ওনাকে হেলিকপ্টার উঠাইলো কেন? ভেরি ক্লিয়ার, এটা ভাই ব্রেন খাটান। একটা মানুষকে উনি যদি হেলিকপ্টারে চড়ে যায়, ওই হেলিকপ্টারে উঠে যদি ওই রিসোর্টে নামে, তাইলে ওনার শুট আছে, তাই এই জন্যই তো ওনাকে নিয়ে গেছে। নয়তো ওনাকে নিয়ে গেল কেন? তাহলে অন্য যারা ভিডিও করছে তাহলে তাদেরকে নিয়ে যেত। জিনিসটা ক্লিয়ার কিনা? ওনার কাছে ভিডিও আছে, উনি হেলিকপ্টার থেকে নামছে, ওনার মডেলটা রেডি, শুট স্টার্ট হবে, এখন ওনাকে একজন গায়ের জোরে ছড়াই দিয়া তাদের একটা শর্ট দিয়ে দিল। এরকমও হতে পারে যে সে দেরি করে গেছে বিধায় হচ্ছে তাদের টাইমটা শুরু না ভাইয়া, আমাকে আটকিয়ে রেখেছে এবং হচ্ছে আমার কাছে ফুল ডকুমেন্টস আছে এবং সবকিছু আছে। মেইন কথা হচ্ছে উনি হেলিকপ্টার রেখে দেখ, বাট উনি 3 ঘন্টার জন্য এটা হায়ার করছেন, এর মাঝখান থেকে কেউ ভাইয়া তো এটা আপনি করতে পারবে না। আসলে জিনিসটা একটু কেমন বাচ্চা খেলা হয়ে গেল না? মানে একটু সেটাই, ঠিক exactly. মানে বাচ্চাদের খেলা হয়ে গেল। আপনি হেলিকপ্টারের মালিক, আপনি অ্যাম্বাসেডর, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আবার আপনি ভাড়া দিলেন, আবার আপনারও ওই দিনই শুট, সেটাই সেম একই টাইমে। একই টাইমে। সেদিন উনি কেন প্রতিবাদ করলেন যে ভাই করেছি, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। উনি ভদ্র মানুষ, সে কারণে আমার কাছে আছে প্রতিবাদ video করে footage। নাই। আস্তে ধীরে বুঝার জন্য, আস্তে ধীরে। প্রতিবাদ আমি যখন গিয়েছি যে এখন আমার শুট হবে, উনি আমাকে সরিয়ে না, দিয়েছে। আপু একটু ওনাকে কথা বলতে দেন। উনি হচ্ছে, আমি একটু বলি, উনি আবারও বলছি, উনি বাংলা একটু কম, ওনার সমস্যা আছে। উনি প্রতিবাদ তখনও করেছে, সেটার ভিডিও ফুটেজও ওনার কাছে আছে। আপু আমরা একটু রোজা আপুর মুখ থেকে শুনি। হ্যাঁ, আপু একটু বলেন। আপনি একটু বলবেন আচ্ছা বলো। যে প্রতিবাদটা আজকে হচ্ছে, আপনি বলছেন ওই দিনকার প্রতিবাদ হয়েছে করেন নাই আপনি, জি। কিন্তু এখন প্রতিবাদটা জানাচ্ছেন, ওই সময় কেন প্রতিবাদটা করেন? কি হয়েছিল আমার প্রতিবাদ আমি ওই দিনও করেছি। আমি যখন হেলিকপ্টার থেকে নামলাম তখন ওনারা রিপন সাহেব চলে আসলেন, এসে আমাকে আমার কাছে ফুল ফুটেজ আছে, ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখেন। উনি আমাকে জাস্ট সরাই দিল, দেওয়ার পরে আমি বললাম যে এখন ওনারা, আমি যখন নামলাম হেলিকপ্টার থেকে তখন দেখি যে অনেক ক্যামেরাম্যান, ভিডিওম্যান চলে আসতেছে। এটা আমার সেট ছিল না, আমার সেট আপ অন্যভাবে ছিল। দেন তখন আমি বললাম যে এইগুলো কি, তখন আমাকে বলছে আপনি সরেন, এখন আমাদের শুট হবে। আমি বললাম আপনাদের শুট মানে? বলে যে এখন এই যে বারিশ, বুবলি,
এদের যে ওরা যেটা তৈরি করছে এটা শুট হচ্ছে। তখন আমি বলতে গিয়েছি আমার ফুটেজে আছে, আমাকে রিপন আঙ্গুল দিয়ে সরাই দিচ্ছে, আপনি এখন যান, এটা শুট শেষ হবে, দেন ডেটটা হবে। তো এখানে আমার কাছে আছে, প্রুফ আছে ভাইয়া। ভাই এই, কনসেপ্ট একদম ক্লিয়ার, সেটা হচ্ছে আপনি হেলিকপ্টার ভাড়া করেছেন প্রথমে, জি আপনি ঢাকা থেকে সেই রিসোর্টে আপনি হেলিকপ্টার চলে গেছেন, এক্স্যাক্টলি। আপনার শুট করা আমার কথা ছিল। জি এর মাঝখানে বাড়ি সহ বুবলি এবং গৌতম শাহ শুট করা শুরু করছে। জি এই কনসেপ্ট চরিত্রটা চলছে। এক্স্যাক্টলি ভাইয়া। ভাইয়া আমার কাছে ফুল ভিডিও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানে তো এত পেঁচানোর কিছু নাই। আচ্ছা এখন আপু এখন সর্বশেষ আপনি কি চান বলেন? বলেন। আমার সর্বশেষ চাওয়া হচ্ছে আমার সাথে যে অন্যায় হয়েছে এটার ব্যাপারে হচ্ছে অবশ্যই আমার কাছে ক্ষমা চাইতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমার কনসেপ্ট যেটা চুরি করা হয়েছে এটার ব্যবস্থা আমি এটার একটা সঠিক একটা ইয়া চাই। আর হচ্ছে আইনিত ব্যবস্থা চাই। আর হচ্ছে এই আমারকে যে স্টপ করে দিয়ে তারা যে গতকালকে ভিডিও ফুটেজ মানে তারা যে ছেড়েছে আমার কনসেপ্টটা, এটা সমস্ত ভিডিও ডিলিট করতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমার যে এতগুলো টাকা, এত সময়, এত কিছু নষ্ট হয়েছে, এগুলোকে আমাকে ফেরত দিতে হবে। আইনগত ব্যবস্থা নিতে হবে।